ভারতে পাইপলাইনে গ্যাস রপ্তানিকে গুজব বলল মন্ত্রণালয়। খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী দুই আইনজীবী। এদিকে মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন। জানাবো চট্টগ্রামে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলি, নিহত দুই। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার সঙ্গে জয় সাইমা সহ আসামি 425 তদন্তের নির্দেশের পর আদালতে হট্টগোল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে পাইপলাইনে গ্যাস রপ্তানিকে গুজব বলল মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনে গ্যাস রপ্তানি করা হতো বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচার চলছে তাকে গুজব বলছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয়। সেখানে বলা হয়, ভারতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বা কখনোই প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হয়নি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে গ্যাস লাইন বন্ধের দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই প্রচার করেছেন যে ভারতে প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে রপ্তানি করা হতো। এ নিয়ে ভিডিও প্রচার করেন কেউ কেউ। এর পরিপ্রেক্ষিতে আজ ব্যাখ্যা দিল মন্ত্রণালয়। সেখানে বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো মর্মে গত 25শে আগস্ট হতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বলা হচ্ছে যে পূর্বের আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে সিদ্ধান্ত বাতিল করেছে। এই পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই দাবিতে একটি ভিডিও ও প্রচার করা হয়েছে। ব্যাখ্যায় বলা হয়, প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না। বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তা সরবরাহ করা হয়নি। যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও 2 বছরের পুরনো এবং ভিন্ন ঘটনার। মন্ত্রণালয়ের ব্যাখ্যায় এও বলা হয়, ভারতে বাংলাদেশ হতে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি। ভারতের 7 সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী দুই আইনজীবী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার জন্য দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও খুরশিদ আলম খানকে দায়ী করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তিনি বলেন, খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী পিপি মোশাররফ হোসেন কাজল ও দুদকের আওয়ামী লীগের দালাল প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। এই সাবেক ছাত্রলীগের ক্যাডার ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সম্পূর্ণ মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করে দেশনেত্রীকে বছরের পর বছর কারাগারে স্বেচ্ছাতে অন্ধকারের প্রকোষ্ঠে বিনা চিকিৎসায় আবদ্ধ রেখেছিলেন। রিজভী বলেন, 111 ধারাবাহিক এক্সটেনশন অবৈধ আওয়ামী লীগ সরকারের গত 16 বছরের শেখ হাসিনার নির্দেশনার মতো খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নেতাদের নামে বহু কাল্পনিক মামলা আবিষ্কার করে তাতে গণভবনের রায় পাঠ করে সাজা দেওয়া হয়েছে। কাজল এবং খুরশিদরা বেগম খালেদা জিয়াকে ক্যাঙ্গারু আদালতে প্রকাশ্যে অপমানজনক কথা বলতো, হুমকি দিত, দেশনায়ক তারেক রহমান সম্পর্কে কটূক্তি করত। রিজভী অভিযোগ করে বলেন, কাজল, খুরশিদ দুর্বৃত্ত চক্র তারেক রহমানকেও মিথ্যা মামলায় মিথ্যা তথ্য দিয়ে ফরমাইশে সাজা দিয়েছে। এই দুর্বৃত্ত চক্র বিএনপি সহ বিরোধী দল মতের বহু মানুষের জীবন তছনছ করে দিয়েছে। দুদকের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাসিনা, কাজল, খুরশিদ গঙের মতো ছাত্রলীগের ক্যাডার দিয়ে সম্পূর্ণভাবে লীগের প্রতিষ্ঠানে পরিণত করেছিল। মোশাররফ হোসেন কাজল ছিলেন 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রের বিবর্তনে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র রাজনৈতিক সংগ্রাম বা বিপ্লবের ফলশ্রুতি। কোনোভাবেই কি রাজনৈতিক কারণে আভাস যেন ফুটে না ওঠে, আমরা এখনো গভীর উদ্বেগের সাথে অবলোকন করছি। দুর্নীতি দমন কমিশন দুদক ফেসিবাদের আমলে সাজানো দুদকের কার্যক্রম চলছে। নির্বাচন কমিশন সেই লীগ কমিশন যারা শেখ হাসিনা অবৈধ ভোটকে ন্যায্যতা দান করেছে, ভোটারবিহীন ভোটকে অংশগ্রহণমূলক করেছে, হাসিনার প্রেতাত্মারাই বহাল তবিয়তে চেয়ারে বসে আছে। এসব প্রতিষ্ঠান স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও শেখ হাসিনা এগুলিকে কবজা নিয়ে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ব্যবহার করছে। মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন।
রাজধানী মালিবাগে অবস্থিত ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে গাড়িটিতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, মালিবাগ ফ্লাইওভারের উপরে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার সংবাদ পায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে পুলিশের চলন্ত গাড়িতে আগুন দেখা যায়। গাড়ির বানেট খোলা ছিল। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। গাড়িটি আংশিক পড়ে গেছে। চট্টগ্রামে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলি, নিহত 2। চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অন্যান্য আবাসিক এলাকায় অক্সিজেন কোয়াইশ সড়কে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের গুলিতে 2 জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত 8টার দিকে অন্যান্য আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বুস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সিনহা। তিনি বলেন, নাহার গার্ডেনের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে 2 জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে এফআরকের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ নিয়ে হত্যাকাণ্ড সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। নিহত একজনের নাম মোহাম্মদ আনিস। তিনি হাটহাজারী পশ্চিম কোয়াইশ এলাকার উসমান আলী মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ ইসহাকের ছেলে। অপরজন হলেন মাসুদ কায়সার। তিনি হাটহাজারী শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ এলাকার মৃত মোহাম্মদ রফিকের ছেলে। চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, নিহত মাসুদ ও আনিস বায়েজিদ থানার কোয়াইশ নূর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে আনিস ঘটনাস্থলে মারা যান। মাসুদ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মারা যান। তিনি আরো বলেন, ঘটনাস্থলে হাটহাজারী বায়েজিদ বুস্তামি থানা পুলিশ অবস্থান করছে। কেন এই হত্যাকাণ্ড ঘটছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কারা এই ঘটনায় জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীতা বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা 7:30টার দিকে অক্সিজেন কোয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও মাসুদ কায়সার। সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা 2 দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে 2 জনে মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শেখ হাসিনার সঙ্গে জয়, সাইমা সহ আসামি 425, তদন্তের নির্দেশের পর আদালতে হট্টগোল। চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ সহ 425 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী মামুন আলী। একই মামলায় আসামি করা হয় শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ সিদ্দিককেও। মামলার বাদীর বক্তব্য গ্রহণের পর আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিলে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে বিচারক বিব্রত হয়ে এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান। পরে সরাসরি থানায় মামলা নেওয়ার আদেশ দেন। মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, 2016 সালে 15 আগস্ট নগরে হালি শহর এলাকায় বাদীর ব্যবসা প্রতিষ্ঠানের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন পালনের অনুষ্ঠান করছিলেন। ওই সময় হালি শহর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেন। সেখানে উপস্থিত থাকা বিএনপি 17 জন কর্মী সহ বাদীকে ধরে থানায় নিয়ে যায়। থানার ওসির নেতৃত্বে বাদীকে বেধড় মারধর করা হয়। এক পর্যায়ে বাদীর কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বাদীকে নির্যাতনের ভিডিও পাঠানো হয় তার বাবার কাছে। বাদীর বাবা ওসির দেখানো 2 জন লোককে 7 লাখ টাকা চাঁদা দেন। এছাড়া ঘটনার দিন ওসি প্রণব চৌধুরী তার মুঠোফোনে আসামি শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভিডিও কল দিয়ে বাদীদের নির্যাতনের চিত্র দেখান। পরে বাদী জামিনে বেরিয়ে এলে কয়েক দফায় তাকে থানায় ধরে নিয়ে নির্যাতন করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম আদালত ভবনের 2য় তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে দুপুর 12টার দিকে মামলার আবেদন করেন বাদী মামুন আলী। প্রায় 10 মিনিট শুনানি শেষে বিচারক আদেশ দেন পিবিআইকে তদন্তের জন্য। এতে ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষের আইনজীবীরা হট্টগোল শুরু করে। ওই সময় তারা বলতে থাকেন, পিবিআইকে তদন্ত নয়, সরাসরি থানায় মামলা নেওয়ার আদেশ দিতে হবে। এক পর্যায়ে বিব্রত হয়ে বিচারক এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান। ওই সময় বিচারককে লক্ষ্য করে কটূক্তি করা হয়। পাশাপাশি আদালতের বারান্দায় আদেশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন 100 থেকে 150 জন লোক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।